বাই। নমস্কার, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব ভালো আছি। আজকের বারটা হলো বৃহস্পতিবার, আর আজ এখানে একটা ছুটির দিন। তো সেই জন্য আমরা যাচ্ছি নতুন একটা দেশ এক্সপ্লোর করতে, যেটা সুইডেনের একদম পাশে অবস্থিত, যেতে সময় লাগবে মাত্র 4 দিন। সেই দেশটির নাম হলো ডেনমার্ক। তবে যাব স্টেনা লাইন জাহাজে চেপে, আর সেই দারুণ সুন্দর ক্রুজ শিপটা আপনাদের সকলকে ঘুরিয়ে দেখাবো। বহুদিনের ইচ্ছা এই স্টেনা লাইন জাহাজটা চড়ার, আজ সেই ইচ্ছা পূর্ণ হতে চলেছে। আর ওই নতুন দেশটি আপনাদেরকে অবশ্যই ঘুরিয়ে দেখাবো। তাই ব্লগটার সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন বাজে সকাল 7:30, আর বাইরের টেম্পারেচার এখন 9 ডিগ্রি। এত হাওয়া আর এত ঠান্ডা, গরমকালের দিনে এমন ওয়েদার সত্যিই ভাবা যায় না। তাহলে চলুন, বেরিয়ে পড়েছি। 9টার সময় আমাদের শিপইয়ার্ড থেকে ছাড়বে। তো এখন যাওয়া যাক, দুটো বাস চেঞ্জ করে আমাদের যেতে হবে। চলুন তাহলে যাওয়া শুরু করি। সবাইকে হাই বলে দাও। আমরা পৌঁছে গেছি নর্ডস্টান। এখান থেকে আরেকটা বাস ধরে দুটো স্টপ গেলেই কিন্তু আমরা আমাদের ফেরির কাছাকাছি পৌঁছে যাব। আর আজ হলো সুইডেনের ন্যাশনাল ফ্ল্যাগ ডে। এই জন্যেই কত সুন্দর সরকারি দপ্তরের পাশে দেখুন সুইডেনের পতাকাগুলো উড়ছে। আর প্রতিটা ট্রাম বাসের সাথেই কিন্তু একটি করে সুইডেনের পতাকা প্রত্যেকেই লাগিয়ে নিয়েছে। তবে এটা যেহেতু গথেনবার্গ সিটি, তাই গথেনবার্গে আর ফ্ল্যাগ ডে উপলক্ষে বা ন্যাশনাল ডে হিসাবে এইখানে আর সেরকম কোনো কিছু হয়ে ওঠে না। যা হয় মেন সিটি স্টকহোমে হয়। সেখানে যেহেতু রাজার বাড়ি এবং প্রচুর সরকারি দপ্তর রয়েছে এবং সেটা মেন সিটি, তাই ওখানেই কিন্তু বড় করে পালন করা হয় এই ন্যাশনাল ডেটাকে বা ফ্ল্যাগ ডেটাকে। তবে এত সকাল সকাল নর্ডস্টান এরিয়াতে আমি কখনো আসিনি। এখানটা যেহেতু একেবারে গথেনবার্গের মিডিল পয়েন্ট, তাই এখানে আসলে বড় বড় দপ্তর, তার সাথে সাথে এই বয়ে যাওয়া সুন্দর যে ক্যানেলটা দেখছেন, এর সাইডে দাঁড়িয়ে থাকা নৌকাগুলো দেখতেও ভালো লাগে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো। তো আমরা এখন উঠে পড়েছি বাসে, আর আমরা নামবো স্টেন পিরেন বলে একটা জায়গায়, যেখান থেকে আমাদের ডেনমার্ক যাওয়ার ফেরিটা ছাড়বে। আসলে ফেরি বলা ভুল, এটা হচ্ছে একটা ক্রুজ শিপ, যেটা সমুদ্রের মাঝখান দিয়ে আমাদেরকে পৌঁছে দেবে সুইডেন থেকে আরও একটি সুন্দর দেশে। আর দেখতে দেখতে প্রায় দুটো স্টপ পেরিয়ে আমরা পৌঁছে গেছি এখন স্টেন পিরেন বলে এই জায়গাটিতে। এখান থেকে কিন্তু স্টেনা লাইনে জাহাজগুলি ছাড়া হয়। আর স্টেনা লাইন সম্পর্কে যদি আপনাদের এক কথায় বলতে চাই, তাহলে বলতে হবে ইউরোপস লার্জেস্ট ফেরি কোম্পানি হলো স্টেনা লাইন। আর আজকে আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। যেদিন থেকে গথেনবার্গ শহরে পা রেখেছি, তখন থেকে এই স্টেনা লাইন জাহাজটা দেখার জন্যে আমি মাঝে মধ্যেই আমার বাড়ির সামনে, অর্থাৎ সার্ভিস অ্যাপার্টমেন্ট থেকে হাঁটতে হাঁটতে এই জায়গাটায় চলে আসতাম। আর দেখতাম বিশাল বড় একটা জাহাজ প্রতিদিনই একটা সময় করে এখান থেকে ছাড়ছে। তবে শুধুমাত্র ডেনমার্ক নয়, এইখান থেকে বহু দেশে কানেক্ট করে এই স্টেনা লাইন জাহাজ। তবে চলুন সবার আগে এই স্টেনা লাইনের ভিতরে ঢুকে পড়েছি আমরা। আগে প্রথমে টিকিটটা একটু চেক ইন করে নিই, কারণ খুব বেশি সময় আর বাকি নেই আমাদের ক্রুজ শিপটা ছাড়তে। ওই যে দেখতে পাচ্ছেন চেক ইন কাউন্টার, এখান থেকে গিয়ে আমরা টিকিটটা চেক ইন করে নেব, কারণ আমরা কিন্তু অনলাইন টিকিটটা কেটে নিয়েছি। এখানে চাইলে আপনি এসেও টিকিট কাটতে পারেন, তবে সেক্ষেত্রে খুব ভালো জায়গা পাবেন বলে মনে হয় না, বা টিকিটও অ্যাভেলেবেল নাও থাকতে পারে, কারণ প্রতিটা ক্রুজ শিপেই মানুষজন যাতায়াতের একটা লিমিটেশন রয়েছে। আজ যেহেতু ছুটির দিন, তাই আমরা আর কোনো রিস্ক না নিয়ে আগে থেকেই অনলাইনে টিকিটটি কেটে নিয়েছি। আর এই যে মডেলগুলো আপনারা দেখছেন, এগুলো প্রতিটা বিবর্তনের সময়ের সাথে সাথে হয়েছে। এই যে এটা হলো নতুন মডেল স্টেনা লাইনের, আর এই মডেলে চেপেই আমরা যাব ডেনমার্ক। দেখুন আমাদের চেক ইন কাটা রেডি, দুটো টিকিট দিয়েছে, আর তার সাথে এই জাহাজের মধ্যে কী কী পরিষেবা রয়েছে সেগুলো লেখা রয়েছে। আর ওই যে আমাদের প্রমোত্তরই দাঁড়িয়ে রয়েছে। তবে এখন যেহেতু ছাড়বে না, তাই বেশ কিছু কাজ এখন চলছে। যেমন ধরুন বড় বড় যে কার্গোগুলো আসে ডেনমার্ক থেকে, আবার সুইডেন থেকে যেগুলো যায়, সেই কার্গোগুলোই এখন ধীরে ধীরে ওই বড় বড় ট্রাকের মাধ্যম দিয়ে এই কার্গো শিপটির মধ্যে উঠছে। আর ডিএসভি লেখা আছে মানে এটা কিন্তু ডেনমার্ক যাচ্ছে। এনওডি লেখা থাকলে ওটা যেহেতু নরওয়ের দিকে।
ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন এগুলো যেহেতু এবং আইসল্যান্ড এগুলো যেহেতু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, তাই এই কান্ট্রিগুলির পতাকা একেবারে একই রকমের দেখতে হয়, শুধু রঙটা একটু আলাদা হয়। এই জায়গাটা হলো আপনার বসার জায়গা, যেমন এয়ারপোর্টের ভিতরে লাউঞ্জ থাকে সেরকমই লাউঞ্জের মধ্যে সকলেই ওয়েট করছেন। এখানে যেহেতু যানবাহনগুলো খুব সময়ের মধ্যে ছেড়ে দেয়, তাই সব মানুষই কিন্তু সময়ের আগে এসে অপেক্ষা করেন। এখন লম্বা লাইন পড়ে গেছে, কারণ ওদিকে দেখা যাচ্ছে বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমাদের অবশ্যই নতুন দেশে যেহেতু আমরা যাচ্ছি, সেই জন্য আমাদেরকে ভিসা, পাসপোর্ট এবং টিকিটটি হাতের মধ্যে রাখতে হয়েছে। সেটা দেখেই আমরা এখন যাব স্টেনা লাইনে ওঠার উদ্দেশ্যে। থ্যাংক ইউ, বাই। চলুন, সমস্ত ফর্মালিটি এখানেই শেষ। টিকিট দেখানো, পাসপোর্ট এবং তার সাথে সাথে ভিসাটাও সঙ্গে চেক ইন করে নিল, কারণ দেখতে চাইলো যে আমরা এই দেশেরই বাসিন্দা কিনা। আর এখানে লেখা রয়েছে ভ্যানলিকেন ভ্যানতাহার। ভ্যানলিকেন ভ্যানতাহার কথার অর্থ হলো প্লিজ স্টপ হেয়ার। যখন গরমকালে দিনে প্রচুর মানুষের ভিড় হয়, তখন এখান থেকেই লম্বা লাইনটি পড়ে। আর দেখছেন ওই ছোটো বাচ্চাটিকে কেমন নিজের ট্রলি টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওর উৎসাহ আর আমার উৎসাহ আজ মিলেমিশে একাকার। আমিও বারবার করে অবাক দৃষ্টিতে এই বড় ক্রুজ শিপটিকে দেখে চলেছি, কারণ আমারও জীবনে প্রথম অভিজ্ঞতা হতে চলেছে আজকেই এত বড় জাহাজটা চড়ে অন্য দেশ পাড়ি দেওয়ার। আর এই স্টেনা লাইন জাহাজ সম্পর্কে আপনাদের আরও আস্তে আস্তে বিভিন্ন কথা জানাবো। যেহেতু এখন গরমকালের শুরু, প্রচুর মানুষই ছুটিতে রয়েছেন, তাই তারা তাদের পার্সোনাল কার নিয়েও পর্যন্ত এই কার্গো শিপে চড়ে পড়ছেন, কারণ ডেনমার্কে গিয়ে নিজেদের গাড়ি নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে আবারও সন্ধ্যের দিকে যখন এই স্টেনা লাইন ডেনমার্ক থেকে ছাড়বে তখন তারা ফিরে আসবেন। এখন চলুন, সকালে যেহেতু শুরু, তাই এখন ক্রুজ হোস্টেসকে একটুখানি সুন্দর সকালের গ্রিটিংটা সেরে নিই। মরণ আর ক্রুজ শিপের ভিতরে প্রবেশ করা মাত্রই আপনারা চোখের সামনে এরকম বিরাট বড় একটা চার্ট দেখতে পাবেন, যেখানে রুফটপ বার, পেট এরিয়া, রেস্টুরেন্ট, তাছাড়া ছোট ছোট বাচ্চাদের প্লে রুম এবং সার্ভিস কোথা থেকে পাবেন সে সমস্ত কিন্তু চার্ট দেওয়া রয়েছে, এবং সেটা কোন কোন ফ্লোরে সেটাও কিন্তু লেখা রয়েছে। সাথে সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা রয়েছে, আপনি যেটাতে কমফোর্টেবল সেটাতেই কিন্তু যেতে পারেন। তবে এটা একদম জাহাজের নিচের ডেকটা, আর এটা পুরোপুরি কিন্তু কাঠ দিয়ে তৈরি একটি জাহাজ। তো প্রথমে আগে আমরা যাব একদম সানডেকে, সেটা একদম টপে রয়েছে 7th ফ্লোরে। তো সেই সানডেক থেকে আগে দেখব যে জাহাজটা এখন ছাড়বে তখন কেমন লাগে। চলুন আগে প্রথমে ওপরটায় যাই, কারণ জাহাজটা যখন ছাড়বে তখন দেখতে খুব সুন্দর লাগবে ওপর থেকে। তা প্রথমে আগে ওপরের ডেক থেকে আপনাদেরকে দেখানো শুরু করি, চলুন যাওয়া যাক। আর ওটা একদম ওপরের ডেক, সান ডেক বলছে ওটাকে। তো ওইখান থেকে জাহাজের বাইরেটা দেখতে খুব সুন্দর লাগবে। তারপরে আপনাদেরকে নিচে সমস্ত ফ্লোরগুলো, রেস্টুরেন্ট, ক্যাফে সবটাই ঘুরিয়ে দেখাবো। স্টেনা লাইন হলো ইউরোপের লার্জেস্ট ফেরি কোম্পানি। আর স্টেনা লাইন এই জাহাজটি শুধুমাত্র ডেনমার্ক ছাড়াও কিন্তু ইউরোপের বহু কান্ট্রিকে কানেক্ট করে। যেমন ধরুন, ডেনমার্ক ছাড়াও রয়েছে ফ্রান্স, জার্মানি, ইউনাইটেড কিংডম, আয়ারল্যান্ড, লাটভিয়া, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, ফিনল্যান্ড, আর সাথে তো সুইডেন রয়েছে। আজকে আমরা যে জাহাজটি চেপে ডেনমার্ক যাব সেটির নাম হলো স্টেনা ড্যানিকা। আর এটি ছাড়াও স্টেনা ইউথল্যান্ডিকা, স্টেনা ভিঙ্গা, স্টেনা জার্মানিকা আরও অনেক জাহাজ কিন্তু এখান থেকে ছাড়ে। তবে আজকে আমরা যাচ্ছি ডেনমার্ক, অর্থাৎ নর্থ ডেনমার্কের একটি শহর যেটির নাম হলো ফ্রেডরিক্সহ্যাভেন। আর সেখানে যেতে আমাদের এই জাহাজটি চড়ে সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিট। তবে এখান থেকে যদি আপনি জার্মানি যেতে চান, তাহলে জার্মানির কিল শহরে আপনি সোজাসুজি কানেক্ট করবেন সমুদ্রপথে। তার জন্য কিন্তু সময় লাগবে প্রায় 15.5 ঘন্টা। আর ওই যে কার্গোগুলির লম্বা লাইন আর গাড়ির লম্বা লাইন দেখছেন, ওই লাইন করেই কিন্তু সম্পূর্ণভাবে এগিয়ে আসছে গাড়িগুলি এই স্টেনা লাইনে ওঠার জন্যে। তবে চলুন জাহাজের একদম শেষ প্রান্তে যাই, কারণ জাহাজটি যখন ছাড়বে তখন প্রপেলারগুলি আস্তে আস্তে ঘুরতে থাকলে দেখতে খুব ভালো লাগবে। সানডেকটা দারুণ সুন্দর। জাহাজের একদম লাস্ট প্রান্তে এসে দাঁড়িয়েছি, কারণ জাহাজটা ছাড়লে দেখতে খুব ভালো লাগবে। ওই জন্য পুরো জাহাজটা আপনাদের ঘুরিয়ে নিশ্চয়ই দেখাবো। রেস্টুরেন্টে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। আর এই জায়গাটা দেখতে এত সুন্দর লাগছে পিছনে,
তাই না বলো? ওয়েদারটা আজকে খুব সুন্দর, আর পিছন দিকটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর দেখুন কত সাইকেল পর্যন্ত এই ক্রুজ শিপটার মধ্যে উঠছে, কারণ এখানকার মানুষ গরমকাল পড়ার সাথে সাথেই কিন্তু সাইকেল নিয়ে অনেক অনেক দূর রাস্তা পাড়ি দিতে খুব পছন্দ করেন। দেখুন দেখতে কি ভালো লাগছে না, এক ঝাঁক সাইকেল এসে উঠছে এই সুন্দর ক্রুজ শিপটায়। আবার ডেনমার্কে গিয়ে সারাদিন সাইকেল চালিয়ে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে আবারও ফিরে আসবেন সন্ধে নামার আগে আগেই। আর এদিকে জাহাজটা আমাদের প্রায় ছাড়ার সময় হয়ে এসছে, আর এদিকে দেখতে পাচ্ছি সমস্ত কার্গোগুলি ওঠা বন্ধ করে দিয়েছে এবং জাহাজটিও একদম টাইমেই কিন্তু ছেড়ে যাবে সুইডেন থেকে ডেনমার্কের উদ্দেশ্যে। চলুন তাহলে এই সুন্দর যাত্রাটি আপনাদের সঙ্গে ডিটেল ব্লগের মাধ্যম দিয়ে শেয়ার করে নিই। তবে ডেনমার্কে গিয়ে যে শহরে আমরা ঘুরবো সেই শহরটি আপনাদের জন্য নিয়ে আসবো পরবর্তী ব্লগে। আজকের ব্লগটিতে শুধুই মাত্র আমার ক্রুজ শিপ চড়ার অভিজ্ঞতা এবং এত সুন্দর ক্রুজ শিপটাকে সুন্দরভাবে তুলে ধরাই আমার একমাত্র উদ্দেশ্য। কিরে কেমন লাগছে? আজকের ওয়েদারটা এত সুন্দর যে চারপাশটা দেখতে ভীষণ ভালো লাগছে, যেমন ঠান্ডা আর তেমন তার সাথে মিষ্টি হাওয়া, আর তার মধ্যে আকাশটা কীরকম হালকা মেঘলা মেঘলা, রোদ্দুরটাও গায়ে পড়ছে, এত ভালো লাগছে। আর তার সাথে সাথেই আনন্দটা যেন দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আসলে কোনো জিনিস অনেক দিন ধরে মনের মধ্যে আকাঙ্ক্ষা যদি রয়ে যায় আর সেটা যখন শেষ মুহূর্তে পূরণ হয়, ঠিক সেরকমই আজকে আনন্দটা হচ্ছে জানেন। আর আমরা তো আজকে যে শিপটায় চড়ে যাচ্ছি সেটার ভাড়াটাই আপনাদের বলা হয়নি। সেটার ভাড়া পিছু আমাদের নিয়েছে ওই এক একজনের 21 ইউরো করে, মানে যেতে 21 এবং ফিরতে 21 ভারতীয় টাকায়, ওই প্রায় ধরে নিন 1900 টাকার কাছাকাছি এক একজনের মাথা পিছু খরচা পড়েছে। এই জাহাজের মধ্যে ডাইনিং, ডেক বার, লাউঞ্জ, শপিং এবং প্রায় 2200 প্যাসেঞ্জার নিয়ে কিন্তু এই জাহাজটি যাত্রা করে। তবে ডেনমার্কের জাহাজটা 2200 হলেও যে জাহাজটি এখান থেকে জার্মানি কানেক্ট করে সেই জাহাজটি কিন্তু মাত্র 750 প্যাসেঞ্জার নিয়ে যায়। তাছাড়াও দুটো রেস্টুরেন্ট রয়েছে, একটা রয়েছে নিচে অর্থাৎ 3rd ফ্লোরে, আর একটা রয়েছে এই সানডেকের মধ্যে। তবে চলুন, এখন ভীষণ জোর খিদে পেয়ে গেছে, কিছু খাবার দাবার খেয়ে আসি। তবে এটা কিন্তু একেবারে ডাইরেক্ট রুট সুইডেন থেকে ডেনমার্ক, সময় লাগবে 3.5 ঘন্টার কাছাকাছি। চলুন এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, আর আপনাদের পুরো এই ক্রুজ শিপটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। সকাল থেকে ব্রেকফাস্ট হয়নি, আর এখানকার রেস্টুরেন্ট থেকেই ব্রেকফাস্টটা সেরে নেব। চলুন যাওয়া যায়। আর এটি হলো রেস্টুরেন্ট, ক্যাফে আর পেট এরিয়া। এই জায়গাটিতে আপনি পোষ্য নিয়েও অনেকক্ষণ বসে থাকতে পারেন। সকলেই তো এখানে ছোট ছোট একটি করে বিড়াল বা কুকুর কিন্তু সাথে রেখেই থাকেন। আর চলুন, এখন দেখছেন দুপাশে কত ভিড়। অন্যান্য সময় যদি আপনি আসেন যখন সিজন নয় তখন কিন্তু এত ভিড় দেখা যায় না। আর আমরা ক্যাফে ড্যানিকা থেকেই কিন্তু আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। চলুন দেখে নিই ব্রেকফাস্ট তালিকায় কী কী রয়েছে। তবে টেস্টি বাফেট বলেও আরও একটি রেস্টুরেন্ট রয়েছে। যেহেতু আমরা সকালের জলখাবার অর্থাৎ ব্রেকফাস্ট করব, তাই ভাবলাম যে ড্যানিশ ফ্রুকোস্ট অর্থাৎ ড্যানিশ ব্রেকফাস্টই আজকে আমাদের পছন্দের তালিকায় থাকুক। কি খাবে কি পাওয়া যায় সেটা দেখি, ব্রেকফাস্ট। আছে দেখি আগে। আমরা ব্রেকফাস্টে ক্যাফে ড্যানিকার লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে কাঁচের শোকেসের মধ্যে অনেক রকমের খাবার সাজানো রয়েছে। তবে ডেনমার্কের যেটা সব থেকে স্পেশাল সেটাই আজকে খাবো। আর এখানে খাবারগুলির মধ্যে যেটা যেটা পছন্দ আপনি হাতে তুলে নিতে পারেন, তারপরে বিল কাউন্টার থেকে বিল করিয়ে সোজা গিয়ে নিজের জায়গায় বসে খাওয়া দাওয়া করে নিন। মোটামুটি আমরা এখানে দুটো জিনিস নিয়ে নিয়েছি। কী নিয়েছি আপনাদের বলছি। সন্দীপনের এটা প্লেট আর আমার এটা প্লেট। আমাদের যা যা পছন্দ হচ্ছে এই কাঁচ ঘেরা জায়গাগুলির মধ্যে থেকে আমরা একটি একটি করে তুলে নিচ্ছি। এখানে দেওয়ার মতন কেউই নেই, আপনাকে নিজেকেই নিজের খাবারটি সংগ্রহ করতে হবে, আর বিল কাউন্টার থেকে গিয়ে নিজেকেই কিন্তু বিল করিয়ে নিতে হবে। তারপরে আপনি তার সাথে যদি কফি বা নর্মাল ওয়াটার বা স্পার্কলিং ওয়াটার যেটাই নিয়ে থাকেন না কেন, সেটা আপনাকে নিজেকেই ভরে নিতে হবে। তার জন্য কিন্তু বিল কাউন্টারে গিয়ে আলাদা করে বিল দিতে হবে। সন্দীপন কফি খাবে, তাই ওর জন্য কফিটা এই কাপের মধ্যে ভরে নিচ্ছে। কী ব্রেকফাস্ট আছে আপনাদের জানাই।
যেহেতু আজ সারাদিন ঘোরাঘুরি করব, তাই খুব পেট ভরে এবং স্বাস্থ্যকরভাবেই ব্রেকফাস্টটা সারবো। তাই নিয়েছি খুব হালকা করে চিকেন সালাদ, আর তার সাথে রয়েছে ট্র্যাডিশনাল ড্যানিশ প্যাস্ট্রি। আর এটা কিন্তু খেতে অপূর্ব সুন্দর ছিল, খুবই মুচমুচে, ভিতরে জ্যাম দেওয়া। সাথে রয়েছে সন্দীপনের কড়া কফি, যেটা আমার খেতে একদম ভালো লাগে না। চা তো এখানে পাওয়া যায় না, তাই আমি চা কফির আর ধারের কাছে নেই। আর এই সুন্দর ব্রেকফাস্ট করতে করতে বাইরের দৃশ্যটা জানলা দিয়ে কিন্তু খুব ভালো লাগছিল। তবে এখানটা প্রচণ্ড ভিড়। খাওয়া দাওয়ার পর আবার সানডেকে চলে যাব আর আপনাদেরকে চারপাশটা একটু ঘুরিয়ে দেখাবো। তবে ব্রেকফাস্টটা কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। নর্থ সিয়ের এই জল কেটে এগিয়ে যাওয়ার গর্জন, চারপাশে আদি অন্তের দেখা শেষ করে চলেছি এখন অন্য একটি দেশে পাড়ি জমাতে। আর সেই সুন্দর দৃশ্য চোখের সামনে দেখে যেন মনে হচ্ছে এক রূপকথার জগতে প্রবেশ করেছি। চারপাশটা এত সুন্দর লাগছে দেখতে। জানেন, স্টেনা লাইন কিন্তু সুইডিশের সবচেয়ে বড় শিপিং লাইন কোম্পানি আর ওয়ান অফ দ্য লার্জেস্ট ফেরি অপারেটার্স ইন দ্য ওয়ার্ল্ড। এবং এই ফেরি অপারেটার্স গথেনবার্গে কিন্তু 1962 সালে পাড়ি জমায়, প্রতিষ্ঠিত হয়। এবং 1972 সাল থেকে ইউরোপের সবথেকে প্রথম ফেরি অপারেটরদের মধ্যে একটি ছিল, যেটা ভ্রমণ ব্যবসার জন্য কম্পিউটারাইজড রিজার্ভেশন সিস্টেমটা চালু করে। এটা কিন্তু সানডেকের ওপরে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ভিতরে ঢোকার একটাই কারণ, সেটা হলো এই রেস্টুরেন্টটা পুরোপুরি কলা পাতা দিয়ে কত সুন্দর করে সাজানো। দেখুন, এই দেশেও কলা পাতার ব্যবহার দেখে এবং খড়ের ব্যবহার দেখে আমি অবাক। দেখুন কি সুন্দর খড়ের ছাউনি, আর তার সাথে কলা পাতা বা কলা গাছের ব্যবহার করা হয়েছে। এটা হলো একটি শপিং এরিয়া। এই জায়গাতে কিন্তু অনেক মানুষ অনেক অনেক জিনিস শপিং করে নিয়ে যাচ্ছেন। যেহেতু অনেকেই লম্বা ভেকেশানে যাচ্ছেন তার পরিবার নিয়ে, অথবা তার অন্য কোনো পরিবার বা কাছের মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাই এখানে তো যে কোনো সেলিব্রেশন মানেই কিন্তু রঙিন জলের ব্যবহার। আপনারা সকলেই জানেন বিদেশি মানুষের কাছে এই জিনিসগুলি কতটা সহজ। তাই এখানে প্রচুর অ্যালকোহলের শপ রয়েছে। এই অ্যালকোহলের শপ থেকে অন্তত দোকানের থেকে হাফ প্রাইসে, প্রায় পাইকারি দরে কিন্তু এখান থেকে অনেকে অ্যালকোহল সংগ্রহ করছেন। প্রায় পেটি ধরেই এখান থেকে অ্যালকোহল কিনে নিয়ে যাচ্ছেন, যাতে পুরো সামারের সেলিব্রেশনটা এই জিনিসগুলো দিয়েই কমপ্লিট হয়ে যায়, তার সাথে দোকান থেকে কেনার প্রয়োজন না পড়ে। তাছাড়াও এখানে চিপস, চকলেট, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসও কিন্তু বিক্রি হচ্ছিল। তবে আমরা আর এখান থেকে তেমন কিছু কেনার মতন পাইনি বা কিনিনি, শুধু ঘুরে দেখার জন্য ভিতরটা ঢুকলাম। আর এখানে কিন্তু ওই পাইকারি রেটে যেরকমভাবে বিক্রি হয় সেভাবেই কিন্তু বিক্রি হচ্ছিল। অনেকে আবার অনেকের টোকানের জন্যও কিন্তু এখান থেকে জিনিসপত্র নিয়ে যায়, যেটা অনেক দোকানের চেয়ে কম দামে হয়। ঠিক আমাদের কলকাতার বড় বাজারেরই মতন জায়গাটা। তবে এখানকার ওয়েদারের ওপরে কোনো ভরসা নেই। একটু আগেই এত সুন্দর রোদ ঝলমলে আকাশ দেখলাম, আর এখন জানলার মধ্যে দিয়ে দেখছি ঘন কালো মেঘ। ওয়েদার আপডেট বলছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, আবার কিছুক্ষণ পর তা থেমেও যাবে। দেখা যাক আমাদের ডেনমার্কের এই সুন্দর শহরটি ঘুরে দেখতে কীরকমভাবে আমাদের ওয়েদারটা সাপোর্ট করে। যদি ভালো হয় তাহলে তো খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবো। চলুন, এখন প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত হতে শুরু করেছে। দোকানটাও এবার বন্ধ হয়ে যাবে বলছে, আর আমরাও তাহলে বাইরেটা বেরিয়ে পড়ি। প্রায় দেখতে দেখতে ডেনমার্কের কাছাকাছি পৌঁছেই গেছি। প্রায় 3.5 ঘন্টা অতিক্রম করে আমরা সুইডেন থেকে ডেনমার্ক পৌঁছে গেছি। আর জাহাজটা ডেনমার্কের পোর্টে পৌঁছতে মাত্র আর 15টা মিনিট বাকি আছে। এবার যাই রুফটপে, কারণ জাহাজটা যখন পোর্টে ভিড়বে দেখতে বেশ ভালো লাগবে। আর ডেনমার্ক পোর্ট আমি কখনো এর আগে দেখিনি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নেবো, আর নতুন একটা অভিজ্ঞতাও হবে। আর মোটামুটি রেস্টুরেন্ট থেকে কিছু খাওয়া দাওয়া করলাম, নিজেরাও চিপস বিস্কিট নিয়ে এসেছিলাম, সেগুলো একটু খেলাম। বেশ সুন্দর লাগলো, নতুন রকমের একটা অভিজ্ঞতা। ক্রুজ শিপে এর আগে কখনো তো এইভাবে চড়িনি, বেশ ভালো লাগলো। চলুন এখন রুফটপটায় আরেকবার যাবো, গিয়ে দেখবো বাইরটা দারুণ সুন্দর লাগছে। এক অসাধারণ অভিজ্ঞতা এবং সুন্দর এক যাত্রা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম এক দেশ থেকে আরেক দেশে। আর ডেনমার্কের পোর্টে আমাদের জাহাজটি ঢুকে পড়েছে, শুরু হবে এক নতুন যাত্রা। চলুন, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভিডিওটি মনের খুব কাছাকাছি হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো এই ব্লগেরই সেকেন্ড পার্টটা নিয়ে, অর্থাৎ ফ্রেডরিক 70 ঘুরে দেখার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলি নিয়ে। আর এই ভিডিওটি আপনারা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন, পেজটি কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।